বড় বড় ইন্ডাস্ট্রিগুলি সিমেন্ট বলেন, রড বলেন, বালি বলেন, হ্যাঁ, এগুলি কিন্তু সব ক্যাটার করে কিন্তু এই সরকারি এসব প্রজেক্টগুলোতে কিন্তু সব কিছু কিন্তু স্থির হয়ে যাচ্ছে। স্থির হয়ে যাওয়া মানেই হলো যে আস্তে আস্তে এমপ্লয়মেন্টও কিন্তু আর হচ্ছে না। আজকে এই জন্য চাঁদাবাজি বেড়ে যাচ্ছে, রাজধানী বেড়ে যাচ্ছে, ড্রাগসে চলে যাচ্ছে। যারা চাকরি করছে তাদের যদি চাকরি না থাকে তারা কোথায় যাবে, তাদের সংসার কিভাবে চালাবে, আমরা কি একবারও চিন্তা করেছি? এবং এটা কারা? সব ইয়াং জেনারেশন। আজকে আমরা মানে বয়স্ক লোকদেরকেও দেখছি কিন্তু সুইসাইডের সংখ্যা কিন্তু বেড়ে যাচ্ছে। আজকে কিন্তু হোয়াট ইট ইন্ডিকেটস, চাকরি নাই, অথচ প্রতি বৎসর 2.2 মিলিয়ন আর কামিং ইন দ্য ফিল্ড। কোথায় যাচ্ছে? বিদেশেও চাকরি কতগুলি হচ্ছে, এবং সেটাও যে আমরা করতে পারছি, আমরা কিন্তু তা পারছি না। তা এখন আপনি যখন পলিসি মেকারের সাথে কথা বলবেন, আপনি দেখবেন যে দে আর কমপ্লায়েন্সেস, তার আপনি না, এটা একটা টেম্পোরারি। বাট ইফ ইউ লুক ব্যাক, প্রবলেম কখন থেকে শুরু হয়েছে? প্রবলেম কিন্তু এই 2024-25 থেকে শুরু হয় নাই, তারও কিন্তু আরও 3-4 বছর আগের থেকে কিন্তু শুরু হয়েছে। ইন্ডাস্ট্রি হ্যাড স্টার্টেড সাফারিং যখন গ্যাসের সমস্যা শুরু হলো, যখন প্রাইস বাড়ানো ডাবল করলো অথচ গ্যাস সাপ্লাই নাই, ইন্ডাস্ট্রি কিন্তু তখন থেকে চিল্লাচ্ছে। তার প্রাইস কিন্তু তার সেলস প্রাইস বেড়ে যাচ্ছে, ইনফ্লেশন হাই হচ্ছে। ইনফ্লেশন হাই হলে অটোমেটিক্যালি ডিমান্ড কমে যায়, এবং ডিমান্ড যখন কমে এগুলি কিন্তু ইন্ডাস্ট্রির উপর আসে। ইন্ডাস্ট্রি একদিকে তার প্রাইস হাই হয়ে যাচ্ছে, তার প্রোডাকশানের রিকোয়ারমেন্ট কমে যাচ্ছে, এবং তার সেলস ড্রপ করতেছে। এদিকে তাকে এনার্জির প্রাইসও কিন্তু ওটার সাথে অ্যাড করছে। সিক হচ্ছে ইন্ডাস্ট্রি, ক্লাসিফাইড হচ্ছে। এবং আপনি যখন এই কারেকশনের সময় আসতেছেন, তখন আপনি কি করতেছেন? আপনি কি একবারও ভাবছেন যে আপনি যে 6 মাসের ক্লাসিফিকেশনকে আপনি 3 মাসে আনতেছেন, আসলে দোষ কাদের? কাদের দোষ? এই জিনিসটা কিন্তু পলিসি মেকাররা চিন্তা করছে, মাথায় নিচ্ছে না। আমি একটা কারেকশনে আসছি, আমি এখন এনার্জি একটা মোটামুটি দিচ্ছি, এই টাইমে যারা ইন্ডাস্ট্রিতে আছে তাদেরকে তো আপনি ব্রিদিং দেওয়ার সুযোগ দিবেন। আপনি মার্কেট যাতে আরও আস্তে আস্তে করে বাড়ে, রিকোয়ারমেন্ট বাড়তে থাকে, ডিমান্ড বাড়তে থাকে, সেটাকে আনতে দিবেন। আপনি তো সেদিকে তাকাচ্ছেন না। আপনি মনে করছেন যে ব্যাংকের খালি 16% ইন্টারেস্ট, এটা নিয়ে বোধহয় ব্যবসায়ীরা ভাবছে, আসলে তা না। কিন্তু এখন পর্যন্ত কিন্তু এনার্জি সিকিউরিটি উই ডিডন্ট গেট ইট। তার মধ্যে আমরা কি দেখছি? আমরা মব কালচার দেখছি, আমরা আনসার্টেনিটি, পলিটিক্যাল অবস্থা দেখছি, আমরা কি দেখছি? লেবার এজিটেশন দেখছি। ইভেন লেবার যে পলিসিগুলি হচ্ছে, ডিসকাশন হচ্ছে, আপনারা কি জানেন কি ধরনের পলিসি নিয়ে ওনারা ডিসকাশনে আনছে? এবং এই জিনিসগুলি যদি হয়, ইন্ডাস্ট্রি তো আরও হবে না। বিজিএমএ ইজ প্যানিক যখন সে শুনে 20 জনও বলে ট্রেড ইউনিয়ন করতে পারবে, এই ধরনের জিনিস। এবং পলিসি মেকার, ইন্টারিম গভর্নমেন্টের পলিসি মেকার, দে ফিল দে আর কারেক্ট। তাহলে তো হবে না। ওরা কি আমাদের কথা শুনছে? এনবিআর ইজ অ্যানাদার হেডেক ফর দ্য বিজনেস কমিউনিটি। আজকে আপনি চিটাগং পোর্ট বলেন, এখন কিন্তু খরচ আরও বেড়ে গেছে। এখন এইচএস কোডের নামে গার্মেন্টসের মতন ইন্ডাস্ট্রির র ম্যাটেরিয়াল, যেটা ইনবন্ড হয় এবং এটা এক্সবন্ড হয়, আপনি সেটাকে এইচএস কোডের দোহাই দিয়ে সেটাকে আপনি 1 মাস, 1.5 মাস, 2 মাস পিছিয়ে তারপরে আপনি মাল ক্লিয়ার করতে দিচ্ছেন কেন? এই এক্সপোর্টগুলো, এগুলিকে কাস্টমারের কাছে ইনফরমেশন যাচ্ছে না? একটা কাস্টমার কিন্তু একজনের সাথে কাজ করে না, 150-200 জনের সাথে কাজ করে। ও তো তখন এই 150-200 ভাবতে থাকে যে ভাই আমার দরকার নাই। আপনারা মনে করেন ইন্ডিয়ার 50% ট্যারিফ, এই জন্য বাংলাদেশের খুব প্রাইসের জন্য চলে আসবে? নো, দে নিড এভরিথিং। তারা চায় টাইমলি তার জিনিস আসুক, টাইমলি তার জিনিস যাক, বাধাগ্রস্ত না হয়। আপনারা কি চিন্তা করেছেন ইভেন এ গার্মেন্টস ইন্ডাস্ট্রি আজকে মনে করে যে গার্মেন্টস ইন্ডাস্ট্রি বোধহয় খুব সচ্ছল হয়ে গেল গা, ও ফ্যান্টাস্টিক, এখন আমেরিকার ট্যারিফ ইজ 20%, সো এখানে ছাড়া কোনো চয়েস নাই। ডিড ইউ এভার ক্যালকুলেট
যে আমার টাইমিং ইজ এ ভেরি ইম্পর্টেন্ট টুডে ফর দ্য কাস্টমার। তারা একটা সময় শেলফের মধ্যে মাল উঠাইতো 1.5 মাস 2 মাস পর পর নতুন। আপনি কি জানেন যারা এভরি 15 ডেজ তার শেলফে নতুন জিনিস উঠাতে হচ্ছে? তার মানেটা কি? তারা কিন্তু এখান থেকে টাইমের সাথে তারা খেলতেছে। ওরা 2 সপ্তাহে যদি তাকে নতুন কালেকশন স্টোরে উঠাইতে হয়, আর আরেকজন যদি এখন 1 মাসে উঠায়, তার সেলস একটু কম হয়। এখন সে যদি 2টা মাস 1টা মাস বা 2টা সপ্তাহ যদি এখানে লস করে, তার ওখানে তো লস হয়ে যাচ্ছে। হাউ ই গোনা ফিল ইট? আমার এখানে আপনারা খেয়াল করে দেখেন তো, অনেক ডিসকাশন হয়েছে যে লজিস্টিক বাংলাদেশের ইজ অ্যান এক্সপেন্সিভ ওয়ার্ল্ড ওয়াইড হাই। ইটস এ 16% এভারেজলি, যেটা অন্যখানে 10%। ভিয়েতনামের মতন জায়গায় ইটস এ 5-8% পড়ে। আমার ট্রান্সপোর্ট কস্ট হাই। আমার এখান থেকে যখন কন্টেইনার ভেসেল চিটাগং থেকে আমেরিকা যায়, ইট কস্ট $4,200 এবং ইট টেক্স 35-40 ডেজ। ভিয়েতনাম থেকে ইট টেক্স অনলি 25 ডেজ এবং ইট কস্ট $2,400। আমার ইউরোপে এখান থেকে মাল যেতে সময় লাগে 22 থেকে 24 দিন, ওর লাগে 15 দিন। আমার এখান থেকে কস্ট পরে হলো $1,800, ওর পরে হলো $1,100। ইন্ডিয়ার থেকে আমেরিকায় গুডস যেতে সময় কস্ট ইজ অনলি $2,400। দেন টাইম যত শর্ট হবে ওর ফাইন্যান্সিং কস্ট কম, আমার এবং টাইম যত বেশি হবে ফাইন্যান্সিং কস্ট বেশি। দেন রিস্ক ফ্যাক্টর, কান্ট্রির রিস্ক ফ্যাক্টরের উপরও কিন্তু ওদের ইন্স্যুরেন্স, ওদের ইন্টারেস্ট রেট কিন্তু অ্যাড করে। আমরা কি এগুলি কনসিডারেশনে নেই? আই এম ট্রাইং টু কনভে ইউ যে আসলে ব্যবসায়ীরা ইন্টারেস্ট ইজ ওয়ান অফ দ্য পার্ট, বা দেয়ার আর আদার ইস্যু ইজ রিলেটেড, যে কারণে এখন কিন্তু আসলে আমাদের জন্য ইয়ানপসি করা ছাড়া কোনো পথ নেই যে নিজেরা এখন একটু বাঁচি, পলিটিক্যাল গভর্নমেন্ট আসুক, তাহলে হয়তো উই উইল ডু বেটার।